আসসালামু আলাইকুম। নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুটিবাড়ি নামক একটা স্থানে আমরা আজকে আসছি এবং এখানে একটা খামার তৈরি হয়েছে প্রায় 3 বছর যাবত। উনি খামার করছেন কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, কোনোভাবেই এখান থেকে বেনিফিট করতে পারছেন না। এইরকম একটা খামারে আজকে আসছে, তো উনি ওনার অভিজ্ঞতাগুলো শুনবো এবং আমি এখানে যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনগুলো আপনাদেরকে একটু দেখাবো বা সেগুলো শোনাবো আর কি। তো ভাই, আপনার নামটা প্লিজ? মোহাম্মদ আব্দুর রহিম। আপনি কোন জায়গা থেকে বলছেন? পুরো ডিটেলসটা, অ্যাড্রেসটা একটু বলেন। ছুটিবাড়ির বাজার, থানা ডিমলা, জেলা নীলফামারী। আপনি কতদিন ধরে খামার করছেন আসলে? স্যার আমি এখানে 3 বছর যাবত করতেছি। 3 বছর। কয়টা গরু দিয়ে শুরু করলেন? প্রথমে স্যার গরু ছিল 45টা। 45 কি মানে মোটাতে যা? শাহিওয়াল ছিল স্যার। শাহিওয়াল মানে ওটা আপনি মাংস করে বিক্রি করতেন? বিক্রি করার পরে এখন ওটা দিয়ে পুষতেছে না আমার। ওটা কতদিন করছেন ওইভাবে? ওটা করছিলাম স্যার 6 মাস। 6 মাস? জি স্যার। 6 মাস করার পর তারপরে আপনি ওটা গাভীতে চলে আসলেন? গাভীতে চলে আসছি। গাভী তখন কয়টা গাভী নিলেন? আচ্ছা, ওই যে 45টা গরু আপনি লালন পালন করলেন, তাতে কি পরিমাণ লাভ হয়েছে বা লস হয়েছিল? স্যার ওখানে আমার সমান সমান ছিল। সমান সমান, লসও হয় নাই, লাভও হয় নাই। আচ্ছা, তারপরে আপনি যখন গাভীতে ইনভেস্ট করলেন, কয়টা গাভী নিয়ে শুরু করলেন? গাভীতে ইনভেস্ট করছিলাম আমি 29টা। 29টা গাভী? দুধের গাভী দিয়েই? দুধের গাভী দিয়ে। আচ্ছা, আমি দুধের গাভী দিয়ে 29টা শুরু করছি। আমার প্রথম ইলেকট্রিশনের দুধ ছিল 180 থেকে 200 পর্যন্ত ছিল। 200 লিটার পর্যন্ত? জি। লেবার কয়জন কাজ করতো এখানে? তখন কাজ করছে 3 জন। 3 জন। আচ্ছা। আর এখন উপস্থিত আমার গাভী ক্রমে ক্রমে কমে কমে এখন কয়টা আছে? এখন আছে স্যার 10টা। 10টা। আচ্ছা, এখন আপনাকে বলি যে ওই যে আপনি গাভী কিনলেন, কেনার পরে 1 বছরের মাথায় গিয়ে আপনি এই ক্যালকুলেশন কি করছেন যে লাভ হলো কি লস হলো? আপনি প্রতি বছর বছর ক্যালকুলেশনটা কি করেন? স্যার আসলে আমি ওরকম করে হিসাব করি নাই। মাসে মাসে কি করেন? মাসে মাসে করি। যেটা করি আমার খাদ্য আর গরুর দুধেই মেকআপ হয়। মেকআপ সমান সমান, লেবারের কস্টিং টস্টিং, বিদ্যুৎ বিল সব কিছু দিয়ে আপনার সমান সমান হয়? জি, কমপ্লিট হয়। আচ্ছা, সমান সমান হয়। রিসেন্টলি আপনি মনে হয় টাকা আপনি আমাকে বললেন যে আপনার বিশেষ একটা কারণে, জরুরি হওয়ার কারণে আপনি গরু বিক্রি করেছেন, যার জন্য আপনার গরু কমেছে। কিন্তু আসলেই কি এই গরুগুলো যদি সব থাকতো তাহলেও কি আপনি বেনিফিটেড হতেন? স্যার বেনিফিট ওরকম আসতো না। মানে মাসে 10,000 টাকাও আসতো না? মাসে স্যার 10,000 টাকা আসতো। আসতো? আচ্ছা, আপনি এই জায়গাটাতে আপনার ফ্যামিলি ছেড়ে এই জায়গাটাতে পুরো জীবনটা, ওনার জীবনের একটা বড় অংশ, আমরা বলি যে আমাদের লাইফের একটা বড় অংশ আমরা কর্মজীবনে দিই, উনিও এটাকে কর্মজীবন হিসেবে নিয়েছেন এবং উনি এখানে ফুল টাইম থাকেন। ফুল টাইম থেকে এই খামারটা পরিচালনা করছেন অবশ্যই একটা বড় স্বপ্ন নিয়ে, এবং আশা করছেন যে উনি এইটা দিয়ে ওনার জীবনটা লিড করবেন। বাট আমি হতাশ, কারণ হলো যে এখন উনি আমাকে বলছেন যে আপনি স্যার যদি আরও 8 মাস আগে আসতেন বা 1 বছর আগে আসতেন তাহলে আমি আরও আগে যেতাম। আসলে আমি তো একটা মানুষ, আমার পক্ষে তো আর সব জায়গায় যাওয়া সম্ভব না, আমারও কিছু কাজ আছে। তো যখন যেদিকে হয়, যখন যেদিকে উনি কাকতালীয়ভাবে একটা গরু ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমার কাছে আসেন জাস্ট 2 থেকে 3 দিন আগে, এবং সেই সময় আমার নীলফামারী একটা ট্যুর থাকে, যার জন্য ওনাকে দেখে আমার মনে পড়ে। তখন আমি বললাম যে ঠিক আছে আমি যাব, এই জন্য চলে আসলাম। তো এসে আমি যা দেখলাম যে আসলে উনি যে এখনও টিকে আছেন এটাই অনেক বড়, এবং এই খামারে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, অনেকগুলো ভালো দিক আছে, যেটা আমাকে খুব আশান্বিত করেছে যে হ্যাঁ উনি এখানে দাঁড়াতে পারবেন যদি ওনাকে সবাই সাপোর্ট করে। ওনার এই খামারটার এই সাইডটায় একটা ক্যানেল আছে, আপনারা অনেকেই হয়তো জানেন নীলফামারী জেলায় অনেকগুলো ক্যানেল আছে, ক্যানেলে ভরপুর এখানে, যার জন্য আবহাওয়াটা অনেক ভালো। তো একটা খামারের পাশে সিওরেজ সিস্টেমের যে একটা ক্যানেল যদি থাকে এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো সেই সুবিধাটা ওনার আছে, আবহাওয়াটা ভালো, খামারের পরিবেশটা ভালো রাখার জন্য। আশেপাশে কোনো খামার এভাবে তৈরি হবে না শুধুমাত্র এই ক্যানেলটার কারণে, এটা একটা প্রোটেকশনও বলা যায়। তো এইটা একটা সুবিধা আছে, আবার ওনার স্ট্রাকচার তৈরি করা আছে, এটা একটা পজিটিভ দিক। গরু আছে, আপনারা জেনে হয়তো খুশি হবেন যে বা একটু ইয়েও করতে পারেন যে ওনার এই রকম প্রত্যন্ত একটা জায়গায় উনি এখানে 30 লিটার দুধ দেয় এরকম গাভীও আছে। 18 লিটার, 15 লিটার, 17 লিটার, 25 লিটার, মানে 10-এর নিচে কোনো গরু আছে আপনার? নাই।
এটা একটা পজিটিভ দিক, এটা খুবই পজিটিভ দিক। এইটা আমাকে খুব আশান্বিত করেছে যে হ্যাঁ উনি আসলে এখান থেকে কিছু না কিছু বের করতে পারবে। তো এখানে আমি যেটা দেখেছি ম্যানেজমেন্টাল বিশাল বড় অ্যানোমালিস। সুবিধার মধ্যে আমি বললাম সবচেয়ে বড় যেটা হচ্ছে অ্যানিমেল চয়েস করা, অ্যানিমেল চুজিং ওনার কাছে যেটা হয়েছে এটা পারফেক্ট। অ্যানিমেলে আমার কোনো কমপ্লেইন নাই, অ্যানিমেলে উনি ভালো অ্যানিমেল চুজ করেছেন, উনি এইটা দিয়েই আগায় যেতে পারবেন, কোনো সমস্যা নেই। স্ট্রাকচার তৈরি আছে, এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। তবে স্ট্রাকচারাল কিছু ডিফল্টস আছে বা স্ট্রাকচারালে কিছু ডিফল্ট আছে, সেই ডিফল্টগুলো আমি আপনাদেরকেও জানাতে চাই এবং ওনাকে তো আমি দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে দেখেন এই সেটটার পুরোটাই টিনময় খামার। আপনি চালটার একদম পুরো, এখানে কত শতক জমি আছে ভাই? স্যার এখানে জমি আছে, টোটাল জমি আছে 16 শতক। 16 শতক জমি উনি পুরোটাই উনি এইরকম স্ট্রাকচার করেছেন এবং পুরোটাই দেখেন টোটালি টিন ছাড়া আর কিছু নেই। এই টিন হলেও আমার কোনো কথা নেই, কিন্তু বাতাস যে ঢুকবে এবং বের হবে তার কোনো রাস্তা নেই। বাতাসকে উনি আটকায় দিয়েছেন। উনি অনেক পরামর্শ ইউটিউব ফেসবুক থেকে শুরু করে ডাক্তারের পরামর্শ তো আপনি নেন। এই যে নেটগুলো আপনি লাগাইছেন এটা তো অবশ্যই আপনি নিজে লাগান নাই, কোনো পরামর্শে অবশ্যই আপনি দেখছেন যে মশামাছি কম হলে রোগ ব্যাধি কম হয়, এটা তো আপনারা আমার মুখ থেকে এই ধরনের কথা কিন্তু কম শুনবেন। নেচারের বাইরে আমি কথা বলতে চাই না। নেচার এগুলোকে লালন পালন করে। সুন্দরবন সবসময় উদাহরণ দিই আমি, যে বনগুলো আছে বনগুলোতে আপনারা যখন ডিসকভারিতে দেখবেন যে একটা সিংহ, তার মুখের মধ্যে দেখেন যে দলে দলে মাছি পড়ছে, একটা গরুর দলে দলে মাছি পড়ছে, তারাও তো মাছির মধ্যে আছে। ওনার এখানে এই যে কয়েলের স্তূপ, আপনি সারাদিনই কি কয়েল ব্যবহার করেন? মানে কিভাবে কয়েল ব্যবহার করেন বলেন দেখি? কয়েল মানে এই যে মশা মাছি থেকে এর জন্য কি প্রোটেকশন আপনি নিচ্ছেন আসলে? মশা মাছির জন্য যেটা নিচ্ছি স্যার, কয়েল আমি 24 ঘন্টা চালাবো। 24 ঘন্টা? তাহলে 24 ঘন্টা যে কয়েলের কস্টিং আপনারা দেখেন, এই যে 16 শতক জায়গা, কয়েলের যে কস্টিং সেটাও একটা অনেক বড় একটা বিষয়। আর ফ্যান কি সারাদিন চলে? ফ্যান সারাদিন। উনি বোরখা পরাইছেন, সরি বোরখাটা অন্য জিনিস, এইভাবে আমি মিন করতে চাচ্ছি না। সেটা হলো উনি প্রোটেকশন দিয়েছেন চারপাশেই, মশা মাছি যেন না আসেন, আটকায় দিয়েছেন এনভায়রনমেন্টটা। আটকায় দেওয়ার পরে আবার উনি ফ্যান চালু করছেন। ফ্যান কি করতেছে? এই যে টিনের চালের যে গরম বাতাস, উত্তপ্ত বাতাস, সেটাকে আবার নিচে নামায় দিচ্ছে। তাহলে এই গরম বাতাসই এখানে ঘুরপাক খাচ্ছে, যার কারণেই ওনার খামারের প্রোডাকশনটা অপটিমাম পর্যায়ে আসছে না। কয়েল যে উনি ব্যবহার করছেন 24 ঘন্টা, এটা তো ওদের হেলথের জন্য একটা বড় ইস্যু, হেলথ কন্ডিশনকে খারাপ করার জন্য। এই কয়েল ব্যবহারের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের অনেক খামারই হয়তো এইভাবে ব্যবহার করছেন, একদম নিরুপায় না হওয়া পর্যন্ত এইভাবে কয়েল 24 ঘন্টা ব্যবহার করা উচিত না। ওনার এই খামারের পাশে একটা বড় অ্যাসেট আছে, যেটা উনি করেননি, আমি বলে রাখি। সেটা হচ্ছে চারিপাশে ওনার বাঁশঝাড় আছে, মানে একটা সাইডে, এই সাইডটা পুরোটাই বাঁশঝাড়। মানে চালের উপর যে শ্যাডো যে দেওয়ার কথা, এই ছায়া যে দানকারী যে গাছ, সেটা ওনার তৈরি করা আছে। বাট এই 3 বছরে ম্যানেজমেন্টের কারণে উনি পিছায় গেছে। এই ম্যানেজমেন্টাল ডিফল্টিসটা আমি কারেকশন করার কথা বলছি। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপডেটটা আপনাদের জানানো। ওনার কাছেও আমি বলবো যে পরবর্তীতে যখন আমরা আসব যেন এই কারেকশনগুলো থাকে, কী রকম ডেভেলপমেন্ট ওনার চাওয়া এবং সেই ডেভেলপমেন্টগুলো ওনার পাওয়া হলো কি না সেটা আমরা দেখব। আরেকটা জিনিস আমি এখানে বলবো যে আপনি যে স্ট্রাকচারগুলো করেছেন, খাবারের জায়গা, পানির পাত্র, এগুলো নিয়ে আমার কোনো সে নাই। কেন নাই? কারণ আপনি যে স্ট্রাকচার এখানে করেছেন, কত টাকা খরচ করেছেন? 12 থেকে 14 লক্ষ। এই 14 লক্ষটাকে এক যুগে উনি নিয়ে আসতে পারবেন না। তাই ওই জায়গাটায় আমি হাত দিতে চাই না। এই জায়গাটা যেমন আছে তেমনই থাক। শুধু কাউ কমফোর্টের জন্য ওনার যে হাই ইল্ডিং কাউগুলো আছে, এত উন্নত জাতের গরুগুলো আছে, এই গরুগুলো আরামে যেন শুইতে পারে, যার জন্য আমি এই চালটাকে উঠে দিতে বলছি। এই যে এই জায়গাটা আছে, এটা স্পেসটা ওপেন করে ফেলবে। ওপেন করে উনি এই জায়গাটাতে পুরোটাতেই আপনার স্যান্ডে ভরপুর করবে, বালি দিয়ে এই জায়গাটা ভরায় দিবে এবং গরুগুলোকে নির্দিষ্ট সময় বের করে এখানে ছেড়ে দিবে। ওনার অনেকগুলো হাই ইল্ডিং, প্রত্যেকটা গরুরই ল্যামিনাইটিস নামে একটা প্রবলেম আছে এবং সেটা এই ইয়ার কারণে। ল্যামিনাইটিস কিন্তু যত টেম্পারেচার হাই হবে, হিউমিডিটি যত বেশি হবে,
সেই গরুগুলোর ল্যামিনাইটিসের প্রবণতাটা বাড়ে। ওনার সেই প্রবলেমটাই হচ্ছে এবং এই প্রবলেমটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না উনি এই নর্মাল এয়ার ফ্লো, যে বাতাসের ফ্লোটা এবং তাদের কমফোর্টটা উনি দিতে পারেন। ওনার নিজস্ব ভুট্টা উৎপাদন আছে, ভুট্টার স্টোরে করা জায়গা আছে, উনি ঘাস কাটেন, ঘাস কেটে নিজেই, ঘাসের জমিও তো আছে নাকি? কতগুলো ঘাসের জমি আছে? 5 বিঘা স্যার। 5 বিঘা ঘাসের জমি আছে। তো সব দিকে উনি যথেষ্ট পরিশ্রম করেছেন। ওনার পরিশ্রমের জন্য আসলে আমার নিজেরও খারাপ লাগছে যে আমি কেন আরও 8 মাস আগে আসতে পারলাম না। তারপরেও ওনাকে এই সাজেশনটা দিলাম, উনি যদি এইভাবে তৈরি করতে পারে, কারণ ওনার পুরো সেটটাই শুধু গরু রাখার জায়গা। এখানে আমি যেটা দেখলাম যে এখানে কতগুলো গরু রাখার ক্যাপাসিটি আছে আপনার? ক্যাপাসিটি বর্তমানে স্যার 50টা আছে স্যার। 50টা সবগুলো হিসাব করেই? জি স্যার। সবগুলো হিসাব করে 50টা। তো সেখানে 50টা গরু রাখা যাবে এরকম করে রাখছেন। বাট আমি তো মনে করি যে যে গরুগুলো উনি বিক্রি করেছেন ওদেরকে মুক্তি দিচ্ছেন, ওদেরকে মুক্তি দিচ্ছেন। তো এদেরকে একটু আরাম দেওয়ার জন্য আমি একটু সাজেশন দিলাম। এই সাজেশনগুলো উনি যদি মেনে চলেন, আশা করি উনি এখান থেকে সরে যাবেন না আর কি। ওনার খামারটা হয়তো এক সময় আমরা দেখব যে অন্যান্য যে সফল খামারি আছে সেই সফল খামারি তালিকায় উনি নাম লেখাতে পারবেন। আমি আরেকটা জিনিস বলে রাখি এখানে, সেটি হলো যে উনি দুধ কিন্তু একটা মোটামুটি 55 টাকা লিটারে সেল করছেন। এই সময় কিন্তু আমাদের ওই সাইডে কিন্তু দুধের দাম, আমার নিজের বাসাতেও দুধ কিন্তু আমরা 38, 40, 42 আমি খোঁজ নিচ্ছি যে এই 3টা রেটের মধ্যে বিক্রি করছি। তো সেক্ষেত্রে উনি কিন্তু এখানে একটা মিনিমাম একটা রেঞ্জের দুধের রেট পাচ্ছেন, এটাও কিন্তু খারাপ না। নিজস্ব ভুট্টা আছে, নিজস্ব ঘাস আছে, অনেক ওনার অ্যাসেট, বিশেষ করে খামারের যে পরিবেশ অনেক ভালো আছে। শুধু এই যে কারেকশনের জায়গাগুলো, এই কারেকশনগুলো যদি উনি করতে পারে, আমরা চেষ্টা করব পরবর্তীতে কারেকশন করে উনি কতটুকু বেনিফিটেড হলেন এবং উপলব্ধির জায়গাটা কেমন হলো সেটা আপনাদের দেখানো।